আসসালামু আলাইকুম সবাইকে, অল স্পোর্ট এবিপিতে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদুদ্দিন পারভেজ তো আছি আপনাদের সঙ্গে, এবং মাহফুজুর আলমকে যুক্ত করছি। আমি খুবই খুশি আজকে, কারণ একা একা কথা বলার চেয়ে আড্ডা দেওয়াটা অনেক বেশি মজার। এবং সাথে বকবক করার জন্য হ্যাঁ, আরেকজন থাকলে ভালো। অবভিয়াসলি। এবং মাহফুজ ভাই শুধু বকবক করেন না, তিনি খুব লজিক্যাল বকবক করেন। সুতরাং তার সঙ্গে কথাটা আমার মনে হয় যে খুব টু দ্য পয়েন্ট, স্ট্রেট ফরওয়ার্ড হবে, যেটা অন্তত আমার যারা চ্যানেলের ফ্যান্সরা রয়েছেন তারা অন্তত চান সেই বিষয়টা, যে স্ট্রেট টু দ্য পয়েন্ট আমরা কথা বলবো। আমাদের প্রসঙ্গটা খুব সহজ। অস্ট্রেলিয়া সিরিজ হচ্ছে, 15 বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ ঘরের মাটিতে একটা ওয়ানডে সিরিজ খেলবে। 2011-র স্মৃতিটা দুঃসহ ছিল, এবং ইন্টারেস্টিংলি, যেহেতু 15 বছর আগের ঘটনা, ওই স্কোয়াডের, অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশ, ওই স্কোয়াডের কেউই কিন্তু এই There is no মুহূর্তে one, yeah. নেই, একেবারে নেই। ক্লিন স্লেট, ফ্রম স্ক্র্যাচ। পরিস্থিতি কতটা ভিন্ন হয়েছে। সেই সময় অস্ট্রেলিয়ান ডমিনেশন, বাংলাদেশ তখন উঠতি একটা দল। এখন লড়াইটা আরো একটু সমমানের হবে, সেই আশাটা কিন্তু আমরা সবাই করছি। তো ইতিমধ্যে আপনি বাংলাদেশের স্কোয়াডটা দেখে ফেলেছেন। অস্ট্রেলিয়ার স্কোয়াডটাও তারা যে স্কোয়াডটা নিয়ে এসেছিল পাকিস্তান সিরিজে, সেখান থেকে খুব বেশি পরিবর্তন তারা করেনি। সেই দলটাই আগামীকাল খেলছে। 9, 11, 14 জুন মিরপুর হোম অফ ক্রিকেটে আমাদের এই ওয়ানডে সিরিজটা হবে। তো আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে রিলেটেড টু দ্য বাংলাদেশ স্কোয়াড। যে স্কোয়াডটা ঘোষণা করা হলো, দুটো পরিবর্তন ছিল। অঙ্কন এবং আফিফ ছিলেন নিউজিল্যান্ড স্কোয়াডটায়, তাদেরকে বাদ দিয়ে সোহান এবং মোসাদ্দেককে ইনক্লুড করা হয়েছে। এটার ব্যাপারে আপনার কি ধারণা আসলে? এটা এটা একদমই আমরা এর আগেও আলাপ করছিলাম যে আমাদের তো সমস্যাটা হচ্ছিল নাম্বার 6 পজিশন নিয়ে। সো নাম্বার 6 এর জন্য ইউ শুড ব্রিং সামওয়ান হু প্লেজ ফর নাম্বার 6। সো ওই জায়গাটা হচ্ছিল না। এর আগের সিরিজগুলোতেও এই জিনিসগুলো নিয়ে আলোচনা ছিল। তো ডোমেস্টিক চিন্তা করলে আমরা সবসময় কাদেরকে প্রায়োরিটাইজ করি, যারা হচ্ছে একটু টপ স্কোরার, যারা হচ্ছে টপ উইকেট টেকার। বাট যারা টপ স্কোরার, মেবি দে আর দ্য টপ অর্ডার ব্যাটার্স। রাইট, দে আর নট, মোস্টলি তাই হচ্ছে। মোস্টলি তাই হচ্ছে, দে আর নট ফিট ফর নাম্বার 6 or 7, দে আর ভেরি মাচ ফিট ফর নাম্বার 1, 2, 3 or 4। সো ওই জায়গাটা থেকে সরে এসে নির্বাচকরা যে আবার এভাবে চিন্তা করেছে, এটা প্রথমত একটা ধন্যবাদ প্রাপ্য। কারণ মোসাদ্দেক 2022 সালে তার ওডিআই লাস্ট ম্যাচটা তিনি খেলেছিলেন, এবং সেটা জিম্বাবুয়ের বিপক্ষে। সো ইটস অলমোস্ট 4 ইয়ার্স। সো আফটার 4 ইয়ার্স আপনি যখন কোনো প্লেয়ারকে ডাকছেন, ইট মিনস ইউ হ্যাভ এ লজিক। সো হোয়াটস দ্য লজিক? যেটা আসলে বিগত যদি আমরা বলি 5-6 মাসে সবচেয়ে বেশি আলোচনা ছিল, যে এই পজিশনটাতে বাংলাদেশ ভুগছে, ধুকছে। বিভিন্ন সময় সাব্বির রুম্মনের নামটাও এসছে, হ্যাঁ। যে স্পেশালাইজড আমরা কাউকে কেন আনি না। সো সেই জায়গাতে ক্রিকেট বোর্ড যেটা চিন্তা করেছে, এখানে সাব্বির রুম্মনের নামটাও বেশ আলোচনায় ছিল। কেন তার নামটা আসেনি? কারণ একজন অলরাউন্ডার বাংলাদেশ চেয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে নাম্বার 6-7 এই জায়গাটাতে নাসির খুব চমৎকার সার্ভিস দিয়েছে। অথবা যদি টু সাম এক্সটেন্ড, যদিও মাহমুদুল্লাহ রিয়াদ টপে খেলেছেন, কিন্তু কিছু সময় তাকে আমরা লোয়ার অর্ডারও সার্ভিস দিতে দেখেছি। সো একজন অলরাউন্ডার সবসময় এই জায়গাটা ডিজার্ভ করে। আমরা যদি অন্য দলের দিকেও আপনি যদি তাকান, ওয়ার্ল্ডের বিভিন্ন দলগুলো নাম্বার 6-7 মোস্টলি অলরাউন্ডাররা খেলেন। সো সেই জায়গাতে মোসাদ্দেককে আপনি যদি নেন, তাহলে আপনি দুটো সার্ভিস পাবেন, ব্যাটিং এবং বোলিং। অ্যান্ড ওয়াই নট, কেন বোলিংটা অনেকে হয়তো একটু অবাক হবেন, বাট যারা ঘরোয়া ক্রিকেটের খোঁজখবর রাখেন, লাস্ট সিজনেও কিন্তু তিনি 30টা উইকেট নিয়ে টপ উইকেট টেকার হয়েছিলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। অনেকেই বলতে পারেন এখন আমরা গ্রিন টপে খেলছি, বা মানে এই অফ স্পিনটা অস্ট্রেলিয়ার এগেনস্টে কতটুকু কাজে লাগবে। বাট দেয়ার ইজ অ্যানাদার লজিক, রাইট? এবং সেটা কি? লজিকটা খুব সহজ, দ্য ম্যাচ আপস লজিক। এবং অস্ট্রেলিয়ার যে স্কোয়াডটা আমরা দেখেছি পাকিস্তানে পার্টিসিপেট করেছে, সেখানে 3টা ওয়ানডেতেই তাদের টপ 7 যেই ব্যাটিং লাইন আপটা ছিল, একটু ওলট পালট হয়েছে। একজন ওপেন করেছেন, একদিন ক্যারি, আবার পরে 4 নম্বরে নেমেছেন। বাট আলটিমেটলি ওই 7 জনের মধ্যে 4 জন লেফট হ্যান্ডেড ব্যাটার্স আছেন, এবং তারা স্পিনারের এগেনস্টে স্ট্রাগল করেছেন। সো ওভারঅল ওই জায়গা থেকে যদি ম্যাচ আপসের কথাও যাই, টপ অর্ডারের 7 জনের মধ্যে যদি 4 জনই লেফট হ্যান্ডেড ব্যাটার্স হন প্রতিপক্ষের, আপনার ট্যাকটিক্যাল কারণেও আসলে একজন এক্সট্রা অফ স্পিনার রাখাটাই বোধহয় সুবিধা হতে পারে। Absolutely. Mehdi Hasan Miraj is there, but if you have also Mosaddek, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি মিরাজ এবং মোসাদ্দেকের তো বোলিং অ্যাকশন একটু ডিফারেন্ট। মিরাজ ইউজুয়ালি তিনি একটু রাউন্ড আর্ম অ্যাকশনে বোলিং করেন, মোসাদ্দেক একটু সাইড আর্মে যান। সো দুইটার কিন্তু দুই রকম অ্যাডভান্টেজ রয়েছে, রাউন্ড আর্ম এবং সাইড আর্মের। এবং মোসাদ্দেক কিছুটা কুইকার বল প্রডিউস করতে পছন্দ করেন, লাইন লেন্থ একটু টাইট রাখেন, মিরাজ একটু প্রলুব্ধ করেন। সো দুজনের কিন্তু দুই রকম ব্যাপার রয়েছে। সো ইফ উই গেট 2 লেফট হ্যান্ডার্স অ্যাট এ টাইম, আমার মনে হয় যে দুই প্রান্ত থেকে মোসাদ্দেক এবং মিরাজ যদি আসেন, ইট উইল নট বি আ ব্যাড চয়েস। সো এটা একটা ব্যাপার হতে পারে। আর মোসাদ্দেকের রিসেন্ট ব্যাটিংটাও কিন্তু ভালো শেপে আছেন তিনি, তার ফিটনেসটাও ভালো শেপে আছে। ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গাতে যাওয়ার জন্য মোসাদ্দেক, আপনি যদি লোয়ার অর্ডারে খোঁজ করতে চান বাংলাদেশের ক্রিকেটে, এখনো তিনি তাকে টিকিয়ে রেখেছেন।
এমন না যে তিনি একটা ফ্লুক, অথবা এমন না যে আপনি এই মুহূর্তে কাউকে পাচ্ছেন না অটো চয়েস হিসেবে আপনি নিয়ে আসছেন, যেটা আমরা বাংলাদেশ ক্রিকেটের লাস্ট 4 or 5 ইয়ার্সও দেখেছি যে কাউকেই পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে তিনি কোনো ম্যাচ খেলেননি, কোনো পারফর্ম করেননি, কিন্তু দলে ডাক পেয়ে গেছেন, সেই নামগুলো আমরা জানি। কিন্তু সেই জায়গাটা থেকে বাংলাদেশের ডোমেস্টিক স্ট্রাকচার এবং খেলার যে ধরন, সেটা মনে হয় কিছুটা হলেও বদলে এসেছে। আপনি পারফরমেন্স ওয়াইজ যদি খোঁজেন তাহলে একদম স্পেশালাইজড নাম্বার অনুযায়ী আপনি কিন্তু প্লেয়ার পাবেন। রাইট। সো ওই জায়গা থেকে মোসাদ্দেক ইজ এ ভেরি গুড অপশন। বাট টিমের মধ্যে আরো দুজন আছে এখন, অ্যাকর্ডিং টু দ্য টিমস সিচুয়েশন, বোলিং স্ট্রেংথ, যদি আমাদের মোসাদ্দেক খেলে নাম্বার 6 বোলার হিসেবেই তার একটা ইন্ট্রোডাকশন হবে, কিন্তু যদি ব্যাটিং ডেপথ চিন্তা করা হয় তাহলে হয়তোবা সেখানে সৌম্য সরকারকেও যদি খেলান আপনি এক্সট্রা পেস বোলিং অপশন পাবেন। আর যদি আপনার অলরাউন্ডার দরকার না হয়, সোহান ইজ দেয়ার, ব্যাটিংয়ে তিনি আপনাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিবেন। বাট মোসাদ্দেক আই থিঙ্ক অ্যামং অল, আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের হোম কন্ডিশনে নাম্বার 6 ভেরি গুড চয়েস। আপনি যেহেতু অলরেডি একটা হিন্ট দিচ্ছেন যে বাংলাদেশের 11টা কেমন হওয়া উচিত, একেবারে শুরু থেকে যদি আমরা যাই, আপনি ওপেনিং স্লটে কোন দুজনকে দেখছেন? এটা তো একদম বান্ধা। আমার কাছে মনে হয় যে সৌম্যর ওপেন করার সুযোগ নাই। আমি দেখছি না সাইফ তানজিদ থাকতে নাম্বার 3 শান্তন, নাম্বার 4 লিটন, নাম্বার 5 হৃদয়, আপনি এখানে কাকে চেঞ্জ করতে চান? রাইট। মানে আমি এখানে কোনো লজিক দেখি না যদি আপনি কাউকে চেঞ্জ করেন। আর যদি সৌম্যকে খেলাতেই হয়, যেমন এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে শান্ত একটা ইন্টারভিউতে কিন্তু বলে দিয়েছেন যে আমি নাম্বার 3তেই খেলতে চাই। ইট মিনস আপনি সৌম্যকে এনে নাম্বার 3তে পুশ করে আমাকে 4-এ পাঠান, আমি এটা পছন্দ করছি না। ইনডিরেক্টলি খুবই মেসেজটা দেওয়া জেন্টল হয়েছে। ওয়েতে তিনি তার মেসেজটা দিয়ে দিয়েছেন। সো সেখানে সৌম্য সরকার 3-এ ঢুকবেন, শান্ত 4-এ যাবেন, 5-এ লিটন যাবেন, 6-এ হৃদয় যাবেন। হৃদয়ের প্রতি আমার কাছে মনে হয় যে এটা একটু অবিচার injustice হবে, করা হয়, obviously। কারণ আপনার দলের সবচেয়ে ফর্মে থাকা, সবচেয়ে ভালো শেপে থাকে এবং দলের আপনি যদি ব্যাটিং ওয়াইজ চিন্তা করেন তাহলে দুজন ব্যাটসম্যানকে সবচেয়ে আমি বলবো যে সাউন্ড এবং এগিয়ে আছেন লিটন এবং হৃদয়। সো এই দুজনকে আমি যত ম্যাক্সিমাম আপনি খেলাতে পারবেন ততই ভালো। সো 4 and 5 ভেরি ভাইটাল পজিশন, মানে মিডল ওভার্স অ্যাঙ্কারিং, রাইট। অপোনেন্টের উপর প্রেসার শিফটিং, লাস্ট পর্যন্ত টিমকে ক্রুজ করে একদম লাস্টলি আপনি ওদেরকে একটু প্রেসার দিয়ে একটা জায়গাতে নিয়ে গিয়ে যদি লোয়ার অর্ডারের হাতে ছাড়তে পারেন, এই কাজটা এই দুজন ভেরি ভেরি গুড প্লেস। আপনি এর মাঝখানে অর্ডারটা নষ্ট না হলে ভালো। টিম ম্যানেজমেন্টের কি চিন্তা আছে জানি না, বাট খেলা দেখে ওভারঅল বা আমাদের কাছে যেটা মনে হয় যে নাম্বার 3 শান্ত, নাম্বার 4 লিটন, 5 হৃদয়, 6 মোসাদ্দেক, 7 মিরাজ, 8 রিশাদ, 9, 10, 11 তিনজন সিমার। সিম্পল হিসাব। সিমার নিয়ে আমরা আলাদা করে কেন বাছবিচার করছি না, তার কারণটা হচ্ছে আমার মনে হয় যে উই আর সো কনফিডেন্ট আমাদের স্কোয়াডে যে সকল সিমাররা আছেন যে কোনো তিনজনের কম্বিনেশনই আসলে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর। So আমরা আসলে ওই ডিটেলসেও যাব না যে কোন তিনজন সিমারকে আমরা রাখবো। তারপরও পাবলিক চয়েস বা পপুলার চয়েস যদি চিন্তা করেন, আপনারা আপনাদের কমেন্টসটা লিখতে পারেন, আমরা আমাদের চয়েসটা বলতে পারি। এখানে অবশ্যই তাসকিন, ফিজ, নাহিদ রানা, এই তিনটা নামই সবচেয়ে বেশি ডেভাস্টেটিং। সো এই তিনটা নামই থাকা উচিত। ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট চয়েস প্লিজ পুট ইউর কমেন্ট, যেখানে আপনি আপনার নামটা লিখবেন যে আপনি কাকে চাচ্ছেন। অবভিয়াসলি, এবং কমেন্ট করে এটাও জানাতে পারেন যদি স্পিনে আপনি একটা ভিন্ন অপশন চান, রিশাদের জায়গায় যদি তানভীরকে আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। 11টা কেমন হতে পারে আইডিয়া দেন আমাদেরকে। প্লাস এই ওডিআই সিরিজটায় বাংলাদেশ আসলেই জিততে পারবে কিনা, সিরিজ জিততে পারবে কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার না, বিগ ব্যাশ রুল করে এসে হ্যাঁ, আপনি এই অস্ট্রেলিয়ার রিশাদকে কেন বিপক্ষেই রাখবো না? রিশাদকে সরিয়ে দিতে চান। Point, অফ কোর্স। এবং যারা দর্শকরা রয়েছেন আপনারা আসলে আপনাদের যদি কোনো ভিন্ন লজিক থাকে জানিয়ে দিতে পারেন। বাট আমি একদম শেষে জাস্ট একটা প্রেডিকশনই জানতে চাচ্ছি, স্কোর লাইনটা কেমন হবে এই 3 ম্যাচ ওডিআই সিরিজে? লাস্ট এক্সপিরিয়েন্স বলে এবং বাংলাদেশের কারেন্ট যে লাইন আপ, আগে আপনি যেটা বলছিলেন যে 2011 একরকম ছিল, 2026 টোটালি রিভার্স বাংলাদেশ। আগে আমরা স্পিন ডিপেন্ডেন্ট ছিলাম, এই মুহূর্তে আমরা পেস ডিপেন্ডেন্ট। সো ইফ ইউ প্লে অন গ্রিন টপ, বাংলাদেশ অবশ্যই ইভেনলি ব্যালেন্সড উইকেট প্রডিউস করছে রিসেন্ট পাস্টে। আমার বিশ্বাস বাংলাদেশ ওই জায়গাটাতেই থাকবে এবং ট্রু উইকেটে যদি বেশি খেলতে পারি আমরা এই বছরটায়, তাহলে আমরা ওয়ার্ল্ড কাপ যে প্রিপারেশন এটা অনেক ভালো হবে। এখানে এর বেশি অ্যাডভান্টেজের দরকার নাই। ট্রু উইকেটে বাংলাদেশ ভালো করছে, ম্যাচ জিতছে এবং সেই জায়গাতে আমাদের পেসাররা ভালো করবে, ব্যাটাররাও ভালো শেপে আছে। সো লাস্ট পাকিস্তান সিরিজের এগেনস্টে আমরা যেই উইকেটটাতে খেলেছি, এই বানের উইকেট যদি হয়, অফকোর্স ইউ ক্যান এজিউম যে অ্যারাউন্ড 300 রানস অবশ্যই হবে যেই আগে ব্যাটিং করুক, এবং ভালো একটা ম্যাচ হবে আসলে। বাংলাদেশ কি সিরিজ জিতবে কিনা? আমি তো চাই 3-0, 3-0, কারণ মার্চ 2027 সেই Right. পর্যন্ত বাংলাদেশের কিন্তু পয়েন্ট আর্নিং করার, রেটিং ডেভেলপ করার একটা জায়গা আছে। সো অফকোর্স উই হ্যাভ টু আই ফর 3-0।
3-0 হোক কি না হোক বাংলাদেশের ম্যাচ তো আমরা ডেফিনেটলি দেখবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পুরো সিরিজে আপনারা আসলে কি এক্সপেক্ট করছেন বাংলাদেশের কাছ থেকে। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। থ্যাংক ইউ মাহফুজুল আলম ফর ইউর টাইম। It's a pleasure. And we'll be here again with new topics. Till then, of course, keep watching ABP.